হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ সেট আমরা সলভ করে নেব। তবে তার আগে বলবো, তোমরা যারা সাজেশনের ক্লাসগুলো দেখোনি, আমি তোমাদের পরিবেশ বিজ্ঞানের যেটা 70 নম্বরের প্রশ্নপত্র হবে তার জন্য যে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বড় প্রশ্ন মানে 2-3 মার্কসের যে প্রশ্নগুলো আছে এবং 1 নম্বরের প্রত্যেকটা প্রশ্নেরই আনসার সহ সাজেশন প্রোভাইড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে যে দুটো ক্লাস দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নিও। দেখো 15 নম্বর সেট কিশোরনগর এসএস সদন এইচএস ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা প্রথমে সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে 2 মিটার স্কোয়ার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, এখানে চাপের মান। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। কেমন? চাপ মানে হচ্ছে, এই সূত্রগুলো মনে রাখতে হবে, চাপ মানে হচ্ছে বল বাই কি ক্ষেত্রফল। কেমন? ফোর্স বাই এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা কি বলি? প্রেসার বলি। তাহলে বল 14 নিউটন বল কাজ করছে 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এর মধ্যে, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7 নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে পাস্কাল। কেমন? 7 পাস্কাল, তাই জন্য 7 পাস্কাল। এরপর মাধ্যমিক প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে বেগুনি। বেনিয়া সহ কলা, বেগুনির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। মূলক নয় কোনটা? ক্যালসিয়াম সি এ বাইপজিটিভ আয়ন, এটা হচ্ছে আয়ন, এটা কিন্তু মূলক নয়। বাদ বাকি এগুলো হচ্ছে মূলক। মূলক মানে একাধিক পরমাণুগুলো একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকবে। কেমন? এবং বিক্রিয়ার সময় তারা একটা ইউনিট হিসাবে বিক্রিয়া করবে, সেগুলো হচ্ছে মূলক। যেমন এটা ফসফেট মূলক, এটা অ্যামোনিয়াম মূলক, এটা সালফেট মূলক। কেমন? অক্সিজেন গ্যাস শোষণ করার ফলে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের বর্ণ নীল হয়। সমুদ্রের জলের অম্লতা বাড়ার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ। এরপরে কোন শর্তে একটি বস্তু তরলে ভাসবে? তোমরা এরকম লিখতে পারো, যখন বস্তুর ওজন এবং প্লবতা বা ঊর্ধ্বমুখী বল পরস্পরের সমান হয় তখন বস্তুটি তরলের মধ্যে ভাসবে। কেমন? এটাও লিখতে পারো যে কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে বস্তুটা কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান মানে W1, এখানে ব্র্যাকেটে লিখবে W1, বস্তুর উপরে তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বল ব্র্যাকেটে W2 বলের সমান যখন হবে তখন কিন্তু সেটা ভাসবে। ওকে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? এগুলো আমি রায় মার্টিন থেকে দেখাচ্ছি। যে প্রশ্নগুলো বইয়ের মধ্যে ভালো করে দেওয়া হয়েছে সেগুলো বই থেকে দেখাই, এবং যেগুলো বইয়ের মধ্যে ঠিক মতো নেই আমি সেগুলো রায় মার্টিন থেকে দেখাই, বা ছায়া থেকেও দেখাই, প্রান্তিক থেকেও দেখাই। মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই যেখানে দেওয়া হয়েছে প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক একই বিষয়। দুটি আলোকীয় মাধ্যমে যে কোনো একটির সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের সিম্পলি প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। যেমন এ মাধ্যমের মানে মাধ্যম সাপেক্ষে বি আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে এ, এটা হচ্ছে মিউ, এ মিউ বি। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে নিউট্রন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্যাডউইক। ফুলারিন কি? এটা আমাদের ফুলারিনটা টেক্সটের মধ্যে দেওয়া হয়েছে 128 পাতাতে। এই যে ফুলারিন লিখবে তোমরাও, কার্বনের একটি রূপভেদ তাই লিখবে, বা তোমরা লিখতে পারো কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো ফুলারিন। এটি প্রথমে গবেষণাগারে ও পরে প্রকৃতিতে পাওয়া গেছে। ফুলারিনগুলো হিরে বা গ্রাফাইটের মতো অতি বৃহৎ অণু নয়। কোনো কোনো ফুলারিন অণুতে 60-70টি কার্বন পরমাণু থাকে। ব্যাস, আর লেখা দরকার নেই। এরপরে বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন, CH4। আচ্ছা, ফুলারিন তোমরা চাইলে যেহেতু 1 নম্বর দিয়েছে তোমরা একটা সেন্টেন্সের মধ্যে লিখতে পারো যে ফুলারিন হলো কার্বনের একটি নিয়তাকার রূপভেদ। ওকে, তবুও 1 নম্বর পাবে। নেক্সট অন্তর্ধৃতি, দারুণ ইম্পর্টেন্ট, বারবার বলি এই প্রশ্নটা তোমাদের ভালো করে করে দিতে হবে। কিছু কিছু ধাতু আছে যেমন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল, এরা সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে মানে ধরে রাখতে পারে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অধিশোষণ, এবং উত্তপ্ত করলে আবার ওই যে অধিশোষিত হাইড্রোজেন সেগুলো আবার তাদের পৃষ্ঠতল থেকে বাইরে বেরিয়ে যায়। কেমন? তাহলে ধাতব পৃষ্ঠে হাইড্রোজেন বা অন্য কোনো গ্যাসের অণুকে আটকে রাখার ধর্মকে বলা হয় অন্তর্ধৃতি। কেমন? মানে এই ঘটনাটাকে বলা হচ্ছে অন্তর্ধৃতি। এরপরে আমরা 3 দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখে নেব। প্রথমে আর্কিমিডিসের সূত্র, এটা আমরা আগেও পেয়েছি, বারবার একই জিনিস বলবো না, এখানে মার্ক করে দিয়েছি। এখান থেকে শুরু করে এতটা তোমাদের আর্কিমিডিসের সূত্র লিখতে হবে। আর এখানে প্রশ্ন আছে টরিসলির পরীক্ষা থেকে কি জানা যায়? এখানে তোমরা
লিখবে যে ইতালির পদার্থবিজ্ঞানী টরিচেল্লি বা টরিসেলি পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে 76 সেমি উঁচু পারদ যে পরিমাণ চাপ দেয় তা বায়ুর চাপের সমান। কেমন? বা প্রমাণ বায়ু চাপ 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপের সমান, এটা তিনি প্রমাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে হিরে চকচকে দেখায় কেন? রায়মার্টিন থেকে তোমাদের দেখায় আলোর অভ্যন্তরণ পূর্ণ প্রতিফলন, এটা হচ্ছে কারণ। দুটো কারণে, এক হচ্ছে হীরের যেটা প্রতিসরাঙ্ক সেটা দেখো, প্রতিসরাঙ্ক 2.42 লিখতে পারো, নাও লিখতে পারো। এছাড়া বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 24.5 ডিগ্রি হওয়ায় আলোকরশ্মি হীরকের মধ্যে প্রবেশের পর নির্গত হওয়ার সময় দুই মাধ্যমের মানে হীরক আর বায়ু, ঘন এবং লঘু মাধ্যম, এটা বিভেদ তলে এই সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হলে রশ্মিটি বায়ু মাধ্যমে নির্গত না হয়ে হীরকের মধ্যেই ভিন্ন ভিন্ন তলে বারবার পূর্ণ প্রতিফলিত হয়। আমরা জানি যে সংকট কোণ থেকে যখন বেশি কোণে আপতিত হয়, কোনো আলোকরশ্মি যখন ঘন থেকে লঘুতে যাচ্ছে, এখানে হীরে থেকে যখন বায়ুতে যাবে, তখন সংকট কোণ থেকে বেশি কোণে যদি আপতিত হয় সেটা খুব সহজ, তার কারণ সংকট কোণের মান খুব কম, 24.5 ডিগ্রি। তাহলে তার থেকে বেশি কোণে যখন আপতিত হবে তখন আলো আর ঘন থেকে লঘুতে মানে হীরক থেকে বাতাসে যাবে না, হীরকের মধ্যে বারবার প্রতিফলন হবে। তাহলে হীরকের মধ্যে যদি আলোর বারবার প্রতিফলন হবে তাহলে সেই ক্ষেত্রে হীরাটা কি হবে? চকচকে দেখাবে। এই একটা কারণ। এছাড়াও দেখো আর একটা কারণ দেওয়া হয়েছে যে হীরককে এমনভাবে কাটা হয় যাতে করে পূর্ণ প্রতিফলনের সংখ্যাটা বেশি হয়, সারফেস তলগুলোকে অনেক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু বেরোনোর সময় ঘনীভূত হয়ে রশ্মিগুচ্ছ হিসাবে মানে কয়েকটা তল দিয়ে সেগুলো বেরিয়ে আসে, একত্রে ঘনীভূত রশ্মিগুচ্ছ হিসেবে বাইরে বেরিয়ে আসতে পারে না। কেমন? কয়েকটি মাত্র তল দিয়ে রশ্মিগুলি একত্রে ঘনীভূত রশ্মিগুচ্ছ হিসেবে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই হীরককে উজ্জ্বল দেখো, সবগুলো কিন্তু এখানে বেরিয়ে আসতে পারে না, হীরকের মধ্যে কিন্তু বারবার পূর্ণ প্রতিফলিত হয়। তাহলে এই দুটো কারণ তোমাদের লিখতে হবে। এরপরে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে অ্যামোনিয়া ও মিথেন অণুর প্রাথমিক গঠন অঙ্কন করো। অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকেত হচ্ছে NH3, নাইট্রোজেনের যোজ্যতা 3, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে নাইট্রোজেনের যেটা মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের যেটা ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 5টা। হাইড্রোজেনের একটা ইলেকট্রন প্রথম কক্ষে থাকবে। এবার যখন অঙ্কন করবে দেখো এই হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হাইড্রোজেনের কি, এটা হাইড্রোজেন ইলেকট্রন, এই হাইড্রোজেন হচ্ছে এটা ইলেকট্রন। নাইট্রোজেনের প্রথম কক্ষে 2টো, দরকার নেই শেষ কক্ষ আঁকতে হয়, সেখানে আমাদের 5টা ইলেকট্রন, তো 5টা আঁকবো, এই 1টা 2টো 3টে 4টে 5টা। এবার নাইট্রোজেন একটা একটা করে হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন জোড় গঠন করবে, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা নিয়ে ইলেকট্রন জোড় গঠন করেছে। তাহলে 3টে জোড়ে অংশগ্রহণ করলো আর 2টো থেকেই যাবে, তারা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয় এগুলোকে, উঁচু ক্লাসে গিয়ে এগুলো শিখবে। কেমন? যাই হোক, 3টে করে ইলেকট্রন মিললো, এবার 2টো করে ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, এক বন্ধন, তাহলে এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন নিয়ে এরকম ভাবে NH3 অণু কিন্তু গঠিত হয়। তাহলে এই গঠনটা আঁকবে, এই কথাগুলো লিখতে পারো। কেমন? এই কথাগুলো লিখলে, এটা লিখলে, এটা লিখলে, এবার এই ছবিটা যদি কেউ না পারো তাহলে এরকম ভাবে অঙ্কন করে দেবে, নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, চাইলে এই ইলেকট্রন জোড়টাও দেখিয়ে দেবে, তাহলে খুব সুন্দর হবে। কেমন? এবং খাতা যদি দেখবেন তিনি কিন্তু খুশি হবেন। আর মিথেনের ক্ষেত্রেও একই রকম ভাবে এখানে কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন। কেমন? কার্বনের যেহেতু 2,4, টোটাল 6টা ইলেকট্রন, তো 2,4, 4টে করে, 1টা 2টো 3টে 4টে, হাইড্রোজেন একটা একটা করে বন্ধন করে এরকম ভাবে এটা যখন অঙ্কন করবে তখন এরকম ভাবে কিন্তু আমাদের অঙ্কন করতে হবে। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠালে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এটা রায়মার্টিন থেকে দেখাচ্ছি। কেমন? অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণ, অ্যাসিড মিশ্রিত, এখানে এই যে সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো স্বচ্ছ ফেরাস সালফেট দ্রবণ নিয়ে তাতে অক্সিজেন গ্যাস চালনা করলে হলুদ বর্ণের ফেরিক সালফেট উৎপন্ন হয়। ফেরাস সালফেট FeSO4, সেখান থেকে Fe2SO4 ফেরিক সালফেট, কেমন, সেটা তৈরি হয়েছে, তার বর্ণ হচ্ছে হলুদ। তাহলে এখানে ফেরাস সালফেটটা এই অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হয়। তাহলে এই ঘটনাটা লিখতে হবে। পরে প্রশ্ন দেখো এখানে যে ঘরের তাপমাত্রায় কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়, সমীকরণ সহ লেখো। এগুলো আমাদের টেক্সটে
দেওয়া হয়েছে ঘরের তাপমাত্রা মানে এই যে পরীক্ষাগারে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়, প্রয়োজনীয় দ্রব্য, ব্যবহৃত সরঞ্জাম, সতর্কতা এবং কিভাবে করা হয়েছে, এতটা অবধি তোমাদের লিখতে হবে। কেমন? সাধারণ তাপমাত্রা যেহেতু বলেছে, তাহলে ঘরের তাপমাত্রায় বলতে গেলে এখানে সমীকরণ সঠিক। তাহলে ঘরের তাপমাত্রা মানে আমাদের এই ওপরের এটাই লিখতে হবে, এটা কিন্তু উত্তপ্ত করে, তাহলে এটা লিখলে যা হবে না, আমাকে এইটা লিখতে হবে। তাহলে এখানে প্রয়োজনীয়গুলো লিখবে, তারপরে এখানে আটকানো হলো যেমনভাবে দেওয়া হয়েছে বিক্রিয়াগুলো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কিভাবে তৈরি করা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাহায্যে, সেটা তোমাকে ছকের সাহায্যে দেখাতে হবে। ওকে, প্রয়োজনীয় দ্রব্য লিখবে, ব্যবহৃত সরঞ্জাম, সতর্কতা নাও লিখতে পারো। কেমন? তাহলে প্রয়োজনীয় দ্রব্য আর এই ছকটাও করবে। 118 পাতা। এরপরে নেক্সট হচ্ছে আমাদের শর্ত সহ ইউরিয়া প্রস্তুতি। এটা 137 পাতা যদি তোমরা বের করে দেওয়া হয়েছে। ইউরিয়া প্রস্তুতির ক্ষেত্রে এই যে লিখবে যে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 150 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড, 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড এবং 2 আয়তন অ্যামোনিয়া পরস্পর বিক্রিয়া করে ইউরিয়া ও জল উৎপন্ন করে। নিয়ে CO2 প্লাস 2NH3 200 ডিগ্রি সেলসিয়াস 150 ATM চাপ তৈরি হবে CONH2 হোল টুয়াইস প্লাস H2O। এটা হচ্ছে ইউরিয়া। এরপরে টেফলনের ধর্ম। টেফলনের ধর্ম পলিমার যে চ্যাপ্টারটা আছে তোমাদের কার্বন ঘটিত যৌগ, সেখানে টেফলন ব্যবহার দেওয়া হয়েছে বইয়ের মধ্যে। ধর্ম লিখলে টেফলনের ধর্ম লিখবে যে এটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তড়িতের কুপরিবাহী রাসায়নিক পদার্থের প্রতি নিষ্ক্রিয়। বেশিরভাগই যে পলিমার আছে তাদের কোনো যদি বৈশিষ্ট্য আসে, একটা জিনিস তোমরা করতে পারো যে সেগুলো মানে রাসায়নিক পদার্থের প্রতি নিষ্ক্রিয়, মানে জেনারেলি রাসায়নিক পদার্থগুলোর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না। কেমন? তার জন্য ওরা অভঙ্গুর প্রকৃতিরই হয় বেশিরভাগ। বায়োফুয়েল কি? রায়মার্টিনের 295 পেজ বের করো। বায়োফুয়েল এগুলো আমাদের আগেও হয়েছে। এই যে বায়োফুয়েলের ক্ষেত্রে তোমরা লিখবে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে। কেমন? আর এলপিজির তাপন মূল্য হচ্ছে 10,950 কিলো ক্যালোরি পার কেজি। নেক্সট কোশ্চেনে যাব। 4-1 নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এটা তোমরা ক্লাস 7-এও পড়ে এসছো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। আর 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে, সেই পরিমাণ বল 5 কেজি ভরের কোনো বস্তুতে প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ কত হবে? তোমরা লিখবে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার পরিমাণ হলো, নিয়ে F সমান, নিয়ম হচ্ছে যে বস্তুর ভরের সঙ্গে আমরা যদি অভিকর্ষজ ত্বরণ গুণ করি তাহলে আমরা মানে অভিকর্ষ বলের মানটা পেয়ে যাই বা ওজনের মানটা পেয়ে যাই। তাহলে বস্তুর ভর হচ্ছে 3 কেজি আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, গুণ করবে 9.8কে 3 দিয়ে গুণ করলে 29.4 এত নিউটন। তো এত বল। এবার আমাকে বলছে এটা যদি 3 কেজি বস্তুর উপর কাজ না করে 5 কেজি বস্তুর উপর এই বলটা প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত হবে? সূত্র তুমি জানো, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি? এমটা এদিকে আসলে, এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে F/m। তাহলে এই বলটাকে মানে 29.4কে এম মানে এখন হচ্ছে 5 কেজি, তাহলে 5 দিয়ে ভাগ করবে, দেখবে 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে আনসার। তাহলে অতএব নির্ণেয় বস্তুটির ত্বরণ হলো 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট, মরীচিকা কাকে বলে? মরীচিকাটা রায়মার্টিন থেকে দেখাচ্ছি। কেমন? এই যে মরীচিকা হচ্ছে পূর্ণ প্রতিফলন ঘটনার একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরীচিকা সৃষ্টি। এটি আলোর প্রতিসরণ ও পূর্ণ প্রতিফলন ঘটনার ফলে সৃষ্টি হওয়া আলোকীয় দৃষ্টিভ্রম, মানে চোখের একটা ভুল বা ত্রুটি। কেমন? সদ্বিম্ব অসদ্বিম্ব মধ্যে পার্থক্য আমি আগেও বলে দিয়েছি। সদ্বিম্বর ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলি সত্যি সত্যি একটা বিন্দুতে মিলিত হয়, এখানে মিলিত হয় না, অন্য কোনো বিন্দু থেকে আসছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়। এগুলো বস্তু সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ, এটা বস্তু সাপেক্ষে সোজা হয়। কেমন? এটা সদ্বিম্ব পর্দায় ফেলা যায়, চোখে দেখা যায়, আর অসদ্বিম্ব চোখে দেখা গেলেও সেটা কিন্তু পর্দায় ফেলা যায় না। এরপরে 2 নম্বরের জন্য 2 বা 3টে পার্থক্য লিখলেই হবে। আইসোটোপ এবং তার সঙ্গে দিয়েছে আমাদের আইসোবার। কেমন? এটা টেক্সট থেকে দেখাচ্ছি। আইসোটোপ মানে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন বা আলাদা, তাদের পরস্পর আইসোটোপ বলে। কেমন? বা নিজের ভাষা লিখতে পারো যে একই মৌলের পরমাণু যাদের
পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পর আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো প্রোটিয়াম H11, ডয়টেরিয়াম 21 আর ট্রিসিয়াম H31। আর আইসোবার লিখবে উল্টোটা, মানে এখানে এগুলো সব নিচেরটা একই ছিল, পারমাণবিক সংখ্যা একই ছিল, উপরের ভর সংখ্যা আলাদা। এবার এখানে আইসোবারে কি হবে, এখানে নিচেরটা আলাদা হবে, উপরেরটা একই। তার মানে বিভিন্ন মৌলের পরমাণু হবে, সেগুলো বিভিন্ন মৌলের পরমাণু, এগুলো যেমন একই মৌলের পরমাণু, আর এখানে বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই। দেখো দুটোরই 3, এদের 6, 7 পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু দুটোরই ভর সংখ্যা একই, 14, 14। তাহলে এরা পরস্পরের এটা একটা উদাহরণ আইসোবার, এরা পরস্পর আইসোবার। কেমন, তাহলে সংজ্ঞাটা লিখবে। নেক্সট, প্লাজমা কি? প্লাজমা একদম লিখতে পারো যে পদার্থের চতুর্থ যে অবস্থা সেটা হচ্ছে প্লাজমা, বা এটা লিখতে পারো, আমি এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি। কোনো পদার্থকে অতি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে পদার্থের পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলি বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা অবস্থায় ছোটাছুটি করে, পদার্থের এই অবস্থাকে প্লাজমা অবস্থা বলে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া ঘটালে কি ঘটে? কেমন, দারুণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। কেমন, অ্যামোনিয়া প্রস্তুতি দারুণ ইম্পর্টেন্ট। এখানে যদি 200 বায়ুমণ্ডলীয় চাপে আর 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহাচুর বা লোহাচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়। পুরো কথাটা লিখবে এখান থেকে শুরু করে, আর বিক্রিয়াটাও দেবে। এরপরে উভধর্মী অক্সাইড, যে অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদের উভধর্মী অক্সাইড বলে। কেমন, সেই কথাটা লিখবে। যেমন অ্যাসিড ও ক্ষার 2 ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ লিখবে। যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার 2 ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, জিঙ্ক অক্সাইড ZnO। আর এখানে বলছে Al2O3 উভধর্মী অক্সাইড কেন, লিখবে Al2O3 অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। যেমন Al2O3 নিয়ে এটা 6HCl, এটা নিচের নাম লিখে দেবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে আর 3 অণু জল উৎপন্ন হচ্ছে। এখানে Al2O3 2NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার। কেমন, এর সঙ্গে বিক্রিয়া করে 2NaAlO2 মানে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন করে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া লবণ ও জল উৎপন্ন করে বলেই একে উভধর্মী অক্সাইড বলা হয়। ব্যাখ্যাটা এরকম ভাবে দেবে। এরপরে গ্রিন হাউস এফেক্ট। কেমন, গ্রিন হাউস এফেক্ট কি? কেমন, গ্রিন হাউস এফেক্টটা এখান থেকে দেখাচ্ছি, তোমাদের কাছে যে কোনো রেফারেন্স বই আছে, যে কোনো জায়গা থেকে করতে পারো। কেমন, গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে এই যে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শুরু করবে গ্রিন হাউস এফেক্ট বলে পর্যন্ত। আর প্রোটিন কি জাতীয় পলিমার? প্রোটিন হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার, এ কথাটা লিখবে, জৈব ভঙ্গুর পলিমার। আর ইলেকট্রনিক বর্তনীতে কৃত্রিম হিরে ব্যবহার করা হয় কেন? কেমন, সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখে নিও। সাজেশনের ক্লাস দেখলে সেখান থেকেই তোমরা মিনিমাম 80-90% তোমরা কমন পাবেই পাবে। কেমন, বেশিরভাগ স্কুলে পুরো প্রশ্নপত্রে তোমরা কমন পেয়ে যাও। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যারা সাজেশন ফলো করেছো তোমরা নিজেরাই জানো যে সাজেশনগুলো আমরা বরাবর দিয়ে থাকি, সেখান থেকেই তোমাদের স্কুলের সমস্ত প্রশ্ন কমন আসে। কেমন, দেখো, তার জন্য অবশ্যই সাজেশনের ক্লাসগুলো তোমরা দেখে নিও। এখানে এই উত্তরটা লিখবে যে ঘরের উষ্ণতায় হিরের তাপ পরিবাহিতা যে কোনো ধাতু থেকে বেশি হয়, তাই বর্তমানে কৃত্রিম হিরের সূক্ষ্মপাতের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয়। তাহলে কি হবে, বর্তনীতে তো হিট তৈরি হয়, তাপ উৎপন্ন হয়, তাহলে সেটা বর্তনী গলে যেতে পারে, নষ্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেটা যাতে না হয় কৃত্রিম হিরের মানে একটা সার্কিট তৈরি করা হয়। কেমন, তার সূক্ষ্মপাতের উপর ওই সার্কিটটা তৈরি করা হয় যাতে করে উৎপন্ন তাপটা হিরের মধ্যে দিয়ে দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। এক জায়গায় তাপটা জমবে না, হিরে যেহেতু তাপের সুপরিমাণ, তাহলে তাপটা ছড়িয়ে যাবে, তাহলে বর্তনী ঠান্ডা থাকবে, ভালোভাবে কাজ করতে পারবে। ওকে, এরপরে ভূতাপ শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, যারা রায়মার্টিন থেকে করতে চাক বা রায়মার্টিন থেকে দেখিয়ে দিই ভূতাপ শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। এখানে দেওয়া হয়েছে, এই যে এখান থেকে শুরু করে এতটা করা হয়, ব্যবহার করা হয় পর্যন্ত। আর যদি প্রান্তিক থেকে লিখতে চাও, প্রান্তিকে ভালো করে দিয়েছে। কেমন, 176 পাতা, প্রান্তিক যদি কারো কাছে আছে করতে পারো। এই যে ভূতাপীয় শক্তি
এখান থেকে লিখবে যে আগ্নেয়গিরি থেকে গলিত ম্যাগমা বাইরে এসে তাপ ছেড়ে দিয়ে শীতল হয়, মানে ঠান্ডা হলো। এই তাপে প্রথমে শিলাস্তর, তারপর মাটির তলার জলের স্তর গরম হয়ে ওঠে। মাটিতে নল ঢুকিয়ে গরম জল থেকে প্রাপ্ত স্টিমের সাহায্যে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করা হয়। শীত প্রধান দেশে ঘরবাড়ি গরম রাখতে ভূতাপ শক্তি থেকে এই উৎপন্ন বিদ্যুৎকে কাজে লাগানো হয়। তবে অপরন্ত এই শক্তির ভাণ্ডারকে সব জায়গায় এখনো সেভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। ওকে, আর পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির সমিত সমীকরণ শুধুমাত্র মানে বিক্রিয়ার সমীকরণটা চেয়েছে, আর কিছু চাইনি। তাহলে পরীক্ষাগারে বিক্রিয়ার সমীকরণটা হচ্ছে এটা, CaCO3 প্লাস 2HCl CaCl2 প্লাস CO2 প্লাস H2O, এটা আমাদের উৎপন্ন হয়। এবার আমরা জীবন বিজ্ঞানের পোর্শনটা দেখে নেব। জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকায় যে অঙ্গাণু সংখ্যা বাড়ে সেটা হচ্ছে লাইসোজোম। কলেরা রোগের জীবাণু হচ্ছে একটা ব্যাকটেরিয়া। পরে আমরা চলে যাব, দেখো এখানে অ্যান্টি ডায়াবেটিক, সেটা হচ্ছে ইনসুলিন, যেহেতু রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায়। কেমন, মধুমেহ বা ডায়াবেটিস হতে দেয় না ইনসুলিন। সমুদ্র ফেনা তৈরি হয় ক্যাটল ফিশ থেকে। পিপেরাইন গোলমরিচে পাওয়া যায়। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻³ কেমন, 0.0001 এত মাইক্রোমিটার। ব্যাকটেরিয়ার কোষে প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে পেঁচানো ডিএনএ থাকে। টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। আর কেল্প হচ্ছে সামুদ্রিক শ্যাওলা। অভয়ারণ্য, এটা ইনসিটু, লালধনু, শালগাছের আঠা, মুনফেস কর্টিসলের প্রভাবে হয়। আর স্ট্রেপ্টোমাইসিনটা অ্যান্টিবায়োটিক। খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস, STH এর পুরো নাম সোমাটোট্রপিক হরমোন। সাগর কুসুমের কোর্সিকায় দংশকোষ থাকে। আর গাছের ছাল থেকে পাওয়া যায় এমন একটা মশলা হচ্ছে দারচিনি। এরপরে 5-1 উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য রায়মার্টিনের 386 পাতায় পাবে। আমি প্রান্তিকের 235 পাতায় যে আনসারটা দেওয়া হয়েছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুটো পার্থক্য। এই যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর মানে কোষ পর্দার বাইরে পুরু মৃত কোষ প্রাচীর থাকে, তাহলে কোষ পর্দা থাকে, কোষ প্রাচীরও থাকে। আর প্রাণী কোষে কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর অনুপস্থিত। সেন্ট্রোজোম লিখবেন, নেক্সট অনুপস্থিত, এখানে লিখবে উপস্থিত, দুটো বলেছে। নেক্সট এখানে ছত্রাকের দুটি বৈশিষ্ট্য, এগুলো আমরা পেয়েছি আগেও, টেক্সট থেকে করবে সুন্দর করে এই জিনিসগুলো, মানে জীবন বিজ্ঞানের কিছু কিছু চ্যাপ্টার খুব সুন্দর করে আমাদের টেক্সট বইয়ে দেওয়া হয়েছে। 188 পাতায় ছত্রাকের দুটো বৈশিষ্ট্য, প্রথম দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। পরের প্রশ্ন, এখানে ইস্ট্রোজেনের দুটি কাজ 226 পাতা যদি বের করো, ইস্ট্রোজেন হরমোন কি কি কাজ করে কিভাবে লিখবে। এক হচ্ছে যে হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, এটা একটা লিখবে। 2 নম্বর লিখবে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে। নেক্সট প্রশ্ন, এখানে পেঙ্গুইনের সংকটের কারণ। পেঙ্গুইনের সংকটের কারণ, এই যে পেঙ্গুইনের সংকট এখানে দেওয়া হয়েছে কেমন, এখানে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা, শুধু সংকটের কারণ, সংরক্ষণটা লিখতে হবে না, এখান থেকে শুরু করে এতটা। ওকে, ব্যবহৃত হতো। আর একটা জায়গা থেকে তোমাদের দেখাতে চাই, প্রান্তিক থেকেই দেখাই তোমাদের কেমন। এই যে পেঙ্গুইনের সংকট কেমন, এখানে পয়েন্ট দেওয়া হয়েছে 3টে, এই 3টে পয়েন্ট লিখবে। যে প্রচুর ফ্যাট থাকে তার জন্য পেঙ্গুইনকে শিকার করা হয়। পেঙ্গুইনের ফ্যাট থেকে তেল পাওয়া যায়, সেখান থেকে সাবান, জ্বালানি, ওষুধ তৈরি হয়, তার জন্য শিকার করে মানুষ। পেঙ্গুইনের গায়ের পালক থেকে টুপি, জুতো, ব্যাগ, জামা কাপড় তৈরি হয়, এই জন্যই এগুলোকে মানে নির্বিচারে হত্যা করা হয়। মশলা সাধারণ কাজ 277 পাতা বার করো, বইয়ে এই জিনিসগুলো দেওয়া হয়েছে কেমন। মশলার কাজ বা মশলা কি কি কাজে লাগে, 4টে পয়েন্ট দেওয়া হয়েছে, 4টে পয়েন্ট লিখবে। পরের প্রশ্নে চলে যাব আমরা 6 দাগের। এবার প্রথম প্রশ্ন, নিউক্লিয়াসের চিত্র 174 পাতা আমরা বারবার পেয়েছি। এটা নিউক্লিয়াসের ছবি, প্লাস্টিডের ছবি কেমন, উদ্ভিদ কোষের ছবি, এগুলো ভালো করে করবে। নিউক্লিয়াসের এই ছবিটা অঙ্কন করবে, প্রত্যেকটা অঙ্গাণু আঁকবে এবং নাম লেখার ক্ষেত্রে যেগুলো বলেছি যে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, সেটা লিখে দেবে, মানে এটা তীর চিহ্ন দিয়ে লিখে দেবে এটা নিউক্লিওলাস, আর সূত্রের মতো অংশ সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ছবি পুরোটাই আঁকতে হবে, লিখতে হবে নাম দুটো, এক্সট্রাও লিখতে পারো। মেধোজীবিতা কাকে বলে, প্রান্তিক থেকে দেখায় 253 পাতায় মেধোজীবিতা এখানে দিয়েছে, ছোট করে দিয়েছে যে, এবং খুব সুন্দর দেওয়া হয়েছে যে যখন দুটি ভিন্ন প্রজাতির জীব একসঙ্গে বাস করে এবং একে অপরকে
অপরকে পুষ্টির কাজে কিছু সাহায্য করে ও কেউ কারো ক্ষতি করে না, তখন তাদের সম্পর্ককে মিথুজীবিতা বলে। এবং এই জীব দুটিকে মিথুজীবী জীব বলে, যেমন লাইকেন। আর ভাইরাসের জিনের প্রকৃতি হচ্ছে এখানে নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ বা আরএনএ যে কোনো হতে পারে। থাইরক্সিন হরমোনের কাজ 224 পাতা। থাইরক্সিন হরমোনের কাজ লিখবে এই যে, এক হচ্ছে এখান থেকে শুরু করে এটা একটা কাজ, আর 2 নম্বর কাজ দেহের এখান থেকে হাড় ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে। দুটো কাজ লিখবে। আর আপদকালীন হরমোন কাকে বলে লিখবে অ্যাড্রিনালিন। কেমন, কেন বলা হয় লেখার দরকার নেই, এখানে দেয়নি, কিন্তু ওই প্রশ্নটা করে যাবে, আলাদাভাবে প্রশ্ন আছে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন, অনেক সেটে পেয়েছি, সেগুলো ভালো করে করবে। বা আমরা সাজেশনের ক্লাসেও দিয়েছি। এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হতে পারে, এটা সাজেশনে আছে। কিছু কিছু প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট, সাজেশনে আমি স্টার মার্কও দিয়ে দিয়েছি। 1 নম্বরের বড় প্রশ্ন, সব প্রশ্নের আনসার আমি সাজেশনে দিয়ে দিয়েছি। কেমন, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়, আমাদের 3 নম্বর, তাহলে 3 নম্বরের জন্য আমাদের 3টে পয়েন্ট লিখতে হবে, মানে 4টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট অবশ্যই লিখতে হবে। কেমন, আর এই পয়েন্টে যদি লেখো তাহলে এই লাস্ট লাইন লেখার দরকার নেই, এতটা অবধি লিখতে হবে লাস্টের পয়েন্টটা, এগুলো লেখার দরকার নেই। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লিখবে। কেউ যদি 4 নম্বর লিখতে চাও তাহলে এখান থেকে এতটা লিখবে। এরপরে শেষ প্রশ্ন, নিম, বেল, ঘৃতকুমারী, এগুলো তো এমনিই তোমরা নিজেরা পারবে। এখানে যে নিমের ওষুধি গুণ তোমরা লিখবে, বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস উপকারী। বেল লিখবে, বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আর ঘৃতকুমারী মানে হচ্ছে অ্যালোভেরা, তোমরা লিখবে যে ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিবায়োটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 15 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রশ্নবিচিত্রা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই সেখান থেকে তোমরা মানে লিঙ্কে ক্লিক করবে, তাহলে পরপর ওই ক্লাসগুলো ওখানে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। কেমন, আর সাজেশনের ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।